পাই। আজ আমরা শিখব মনের ভাব অল্প কথায় গুছিয়ে লেখার কৌশল, যাকে বলা হয় অনুচ্ছেদ রচনা। একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে কিভাবে কয়েকটি সহজ ও সুন্দর বাক্যের মাধ্যমে মনের কথা ফুটিয়ে তোলা যায়, আজ আমরা সেটাই জানব। চলো শুরু করা যাক। বইয়ের ৮২ নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। ৫. অনুচ্ছেদ রচনা। বাক্য মনের ভাব প্রকাশের মাধ্যম। কিন্তু সব সময় একটি বাক্যের মাধ্যমে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা সম্ভব হয় না। প্রয়োজন হয় একাধিক বাক্যের। মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য পরস্পর সম্বন্ধযুক্ত বাক্যের সমষ্টিই অনুচ্ছেদ। অনুচ্ছেদ এবং প্রবন্ধ এক বিষয় নয়। কোনো বিষয়ের সকল দিক আলোচনা করতে হয় প্রবন্ধে। কোনো বিষয়ের একটি দিকের আলোচনা করা হয় এবং একটিমাত্র ভাব প্রকাশ পায় অনুচ্ছেদে। অনুচ্ছেদ রচনার কয়েকটি নিয়ম রয়েছে। যেমন ক. একটি অনুচ্ছেদের মধ্যে একটিমাত্র ভাব প্রকাশ করতে হবে। অতিরিক্ত কোনো কথা লেখা যাবে না। খ. সুশৃঙ্খলভাবে সাজানো বাক্যের মাধ্যমে বিষয় ও ভাব প্রকাশ করতে হবে। গ. অনুচ্ছেদটি খুব বেশি বড় করা যাবে না। ঘ. একই কথার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। উম. যে বিষয়ে অনুচ্ছেদটি রচনা করা হবে তার গুরুত্বপূর্ণ দিকটি সহজ সরল ভাষায় সুন্দরভাবে তুলে ধরতে হবে। অনুচ্ছেদ রচনার মূল সার কথা। অনুচ্ছেদ হল মনের ভাব প্রকাশের এমন একটি মাধ্যম যেখানে একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে কয়েকটি বাক্য ধারাবাহিকভাবে সাজানো থাকে। প্রবন্ধের মতো এখানে বিস্তারিত আলোচনার সুযোগ নেই, বরং মূল কথাটি সংক্ষেপে ও স্পষ্টভাবে তুলে ধরাই এর সার্থকতা। অনুচ্ছেদগুলোর মূল ভাব এক নজরে। শিরোনাম। মূল বিষয়বস্তু। ৫. এক. ছবি আঁকা। মানুষের আদিমতম শিল্প মাধ্যম এবং মনের ভাব প্রকাশের একটি সৃজনশীল পথ। ৫. ২. ফেরিওয়ালা। শ্রমজীবী মানুষের প্রতি সম্মান এবং আমাদের প্রাত্যহিক জীবনে তাদের প্রয়োজনীয়তা। ৫. ৩. শীতের পিঠা। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ এবং গ্রাম বাংলার উৎসবের আমেজ। ৫. ৪. সকালবেলা। দিনের শুরুর স্নিগ্ধতা, প্রকৃতির রূপ এবং একটি সুশৃঙ্খল দৈনন্দিন জীবনের সূচনা। ৫. ঘরের সামনের রাস্তা। মানুষের জীবনযাত্রার সাক্ষী এবং ঋতুভেদে প্রকৃতির বদলে যাওয়া রূপের প্রতিফলন। কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। ভাষার ব্যবহার। প্রতিটি অনুচ্ছেদেই অত্যন্ত সহজ ও সাবলীল ভাষা ব্যবহার করা হয়েছে, যা যে কেউ সহজেই বুঝতে পারবে। নৈতিক শিক্ষা। বিশেষ করে ফেরিওয়ালা অনুচ্ছেদটিতে শ্রমের মর্যাদা ও মানবিক দায়িত্বের কথা বলা হয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। সাংস্কৃতিক সংযোগ। শীতের পিঠা অনুচ্ছেদটি আমাদের শেকড় ও ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। পরামর্শ। আপনি যদি নিজে কোনো অনুচ্ছেদ লিখতে চান, তবে ওপরের নিয়মগুলো মেনে নির্দিষ্ট একটি বিষয়, যেমন আমার প্রিয় বই বা একটি বর্ষণমুখর দিন, নিয়ে অনুশীলন করতে পারেন। ৫. এক. ছবি আঁকা। মানুষ ভাবতে ভালোবাসে। মানুষের মনে যেসব ভাবনা খেলা করে সেসবের শিল্পময় প্রকাশী ছবি। কে কখন ছবি আঁকা শুরু করেছিল তা বলা মুশকিল, তবে মানুষের আঁকা সবচেয়ে পুরনো ছবির কথা জানা যায়। ১৮৭৯ খ্রিস্টাব্দে স্পেনে আলতামিরা নামক এক গুহায় প্রথম মানুষের আঁকা ছবির সন্ধান মেলে। যে কোনো মানুষই ছবি আঁকে, এমন কোনো মানুষ নেই যে জীবনে কোনোদিন ছবি আঁকেনি। যে কোনো ছবি হতে পারে তা কোনো পশু, পাখি, মাছ, আম, জাম, কাঁঠাল, পেঁপে, এর কোনো না কোনোটি মানুষ জীবনে একবার হলেও এঁকেছে। আঁকতে আঁকতে অনেকের ছবি আঁকাটাই নেশা হয়ে যায় এবং জীবনে ছবি আঁকা ছাড়া তারা আর কিছু ভাবতে পারে না। ছবি আঁকা নিয়েই তাদের স্বপ্ন। ছবি আঁকাই তাদের পেশা হয়ে যায়। তারা নিজেদের প্রতিভার প্রকাশ ঘটায় ছবি আঁকার মধ্য দিয়ে। পৃথিবীতে অনেকে বিখ্যাত হয়েছেন শুধু ছবি এঁকে। ৫. ২. ফেরিওয়ালা। রাস্তায় রাস্তায় হেঁটে নানা ধরনের সামগ্রী বিক্রি করে বা ফেরি করে যে জীবিকা নির্বাহ করে, সেই ফেরিওয়ালা। ফেরিওয়ালা আমাদের নিত্যদিনের পরিচিত ব্যক্তি। প্রতিদিনই আমরা দেখি তারা মহল্লায় মহল্লায়, রাস্তায় রাস্তায় বিভিন্ন ধরনের জিনিস, মাছ, তরকারি, ফল, খাবার, কাপড়চোপড় বিক্রি করে। তারা নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে আমাদের বাসার সামনে হাজির হয়। বাজারের চেয়ে কম দামে তাদের কাছ থেকে এসব কেনা যায়। অনেক সময় নানা ধরনের গান গেয়ে তারা ক্রেতার মন জয় করার চেষ্টা করে। অনেক ফেরিওয়ালা আবার চুড়ি, ফিতাসহ নানা ধরনের খেলনা বিক্রি করে। যাওয়া আসার মধ্য দিয়ে অনেক ফেরিওয়ালা অনেক পরিবারের সঙ্গে আন্তরিকতার সম্পর্ক গড়ে তোলে। তারা আমাদের চাহিদা মতো অনেক জিনিস দূরের শহর থেকেও এনে দেয়। এভাবে তারা আমাদের সময় ও শ্রম বাঁচায়। সমাজে যে যে কাজই করুক না কেন,
কোনো কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। সকল কাজই গুরুত্বপূর্ণ। তাই ফেরিওয়ালাদের সম্মান দেখানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। 5.3 শীতের পিঠা। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। শীতকাল তার মধ্যে অন্যতম। শীতকালে নতুন ধান ওঠে। সেই ধানে ঘরে ঘরে পিঠা বানানোর উৎসব শুরু হয়। নতুন চালের গুঁড়ো আর খেজুর রসের গুড় দিয়ে বানানো হয় নানা রকম পিঠা। নানান তাদের নাম, নানান তাদের রূপের বাহার। ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা, আরও হরেক রকম পিঠা তৈরি হয় বাংলার ঘরে ঘরে। পায়েস, ক্ষীর ইত্যাদি মুখরোচক খাবার আমাদের রসনাকে তৃপ্ত করে শীতকালে। এই সময় শহর থেকে অনেকে গ্রামে যায় পিঠা খেতে। তখন গ্রামাঞ্চলের বাড়িগুলো নতুন অতিথিদের আগমনে মুখরিত হয়ে ওঠে। শীতের সকালে চুলোর পাশে বসে গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। গ্রামের মতো শহরে শীতের পিঠা সেরকম তৈরি হয় না। তবে শহরের রাস্তাঘাটে শীতকালে ভাপা ও চিতই পিঠা বানিয়ে বিক্রি করা হয়। এছাড়া অনেক বড় বড় হোটেলে পিঠা উৎসব হয়। শীতের পিঠা বাঙালি সংস্কৃতির অন্যতম উপাদান। 5.4 সকালবেলা। সকালবেলা আমার খুবই প্রিয় একটা সময়। আমি খুব ভোরে ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে আমার বাড়ির পাশে নদীর তীরে হাঁটতে যাই। সেখান থেকে সকালের সূর্যোদয় খুবই সুন্দর লাগে। সকালের শীতল বাতাস আমার দেহমন জুড়িয়ে দেয়। নানা রকম পাখির কলকাকলিতে পরিবেশটা মুখরিত হয়ে ওঠে। এই সময়ে কৃষকেরা গরু নিয়ে হাল চাষ করতে বের হয়। গ্রামের মসজিদে ছোট ছোট ছেলেমেয়েদের একসঙ্গে কোরআন তেলাওয়াত শুনতে খুব ভালো লাগে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমি বাড়ি ফিরে নাস্তা করে পড়তে বসি। তারপর বন্ধুদের সাথে মিলে স্কুলে যাই। ছুটির দিনে সকালবেলা আমি বাবাকে নানা কাজে সাহায্য করি। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আমার সারাটা দিন খুব ভালো কাটে। 5.5 ঘরের সামনের রাস্তা। আমার ঘরের সামনে একটি পায়ে হাঁটা রাস্তা আছে। ঘর থেকেই রাস্তাটি দেখা যায়। রাস্তাটি শুরু হয়েছে পাশের গ্রাম থেকে। একটি বড় রাস্তার সঙ্গে গিয়ে এটি মিশেছে। সারাদিনই এ রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করে। কত রকমের মানুষ যে এ রাস্তা দিয়ে চলাচল করে তার হিসেব নেই। অফিসের কর্মচারী, কৃষক, ছাত্রছাত্রী, দিনমজুর, ফেরিওয়ালা প্রভৃতি পেশার মানুষ সকালবেলা তাদের কর্মক্ষেত্রে যায় এ রাস্তা দিয়ে। কাজও শেষে বিকেলে আবার ফিরে আসে তাদের বাড়িতে। আমি বারান্দায় দাঁড়িয়ে দেখি সবার আনাগোনা। শীত, গ্রীষ্ম, বর্ষা এক এক ঋতুতে রাস্তাটি এক এক রূপ ধারণ করে। পূর্ণিমার রাতে চাঁদের আলোয় রাস্তাটি অপরূপ লাগে। তখন মনে হয় রাস্তাটি যেন চলে গেছে কোন অজানা দেশে। আমার জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে এ রাস্তা। নমুনা প্রশ্ন 1 অনুচ্ছেদ লেখো। ক একটি পুরনো বটগাছ। আমাদের গ্রামের শেষ প্রান্তে নদীর ধারে এক বিশাল পুরনো বটগাছ দাঁড়িয়ে আছে। গাছটি কত বছরের পুরনো তা কেউ নিশ্চিতমের মুরুব্বিদের মতে এটি কয়েক প্রজন্মের সাক্ষী। বিশাল ডালপালা আর অজস্র ঝুড়ি নিয়ে গাছটি যেন এক জীবন্ত মহীরুহ। গ্রীষ্মের তপ্ত দুপুরে ক্লান্ত পথিক এই গাছের শীতল ছায়ায় বসে জিরিয়ে নেয়। গাছের ডালে ডালে নানা জাতের পাখির কিচিরমিচির শব্দে চারপাশ মুখরিত থাকে। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা বটগাছের ঝুড়ি ধরে দোল খায়, যা তাদের শৈশবের এক আনন্দময় স্মৃতি। বৈশাখী মেলা বা গ্রামের সালিশ বৈঠকও কখনো কখনো এই বটতলায় বসে। বছরের পর বছর ধরে ঝড় ঝাপটা সহ্য করে গাছটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই পুরনো বটগাছটি কেবল একটি গাছ নয়, বরং আমাদের গ্রামের ঐতিহ্য ও প্রকৃতির এক পরম পরম বন্ধু। খ স্কুল লাইব্রেরি। স্কুল লাইব্রেরি বা বিদ্যালয় পাঠাগার হল জ্ঞানের এক বিশাল ভাণ্ডার, যা প্রতিটি বিদ্যালয়ের অবিচ্ছেদ্য অংশ। আমাদের স্কুলের লাইব্রেরিটি প্রধান ভবনের দোতলায় একটি শান্ত ও নিরিবিলি পরিবেশে অবস্থিত। এখানে সুন্দরভাবে সাজানো আলমারিগুলোতে গল্প, কবিতা, উপন্যাস, জীবনী ও বিজ্ঞানসহ নানা বিষয়ের প্রচুর বই রয়েছে। ছাত্রছাত্রীরা তাদের অবসর সময়ে এখানে এসে মনপছন্দ বই পড়ে জ্ঞানের পরিধি বাড়াতে পারে। লাইব্রেরি বসে পড়ার জন্য সুন্দর টেবিল ও চেয়ারের ব্যবস্থা আছে। একজন দক্ষ লাইব্রেরিয়ান আমাদের বই খুঁজে পেতে এবং নিয়ম অনুযায়ী বই বাড়িতে নিয়ে যেতে সাহায্য করেন। লাইব্রেরি আমাদের মধ্যে পড়ার অভ্যাস গড়ে তোলে এবং পাঠ্যবইয়ের বাইরের জগৎ সম্পর্কে জানতে সাহায্য করে। সত্যি বলতে কি, স্কুল লাইব্রেরি হলো একটি আলোকবর্তিকা, যা আমাদের মনের অন্ধকার দূর করে প্রকৃত মানুষ হতে অনুপ্রাণিত করে। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন।
আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।